তো আজকে আমরা থিওরিস অফ জেনেসিস অফ মনসুন, আমাদের ভারতীয় উপমহাদেশে মৌসুমি বায়ুর আগমন কিভাবে হয় সেই সংক্রান্ত যেসব তত্ত্বগুলো আছে, মৌসুমি বায়ু সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়, সেইগুলো আজকে আমরা ডিটেলে আলোচনা করব। যেটা আমরা এর আগে বলেছি যে মৌসুমি বায়ু সংক্রান্ত কম বেশি বিভিন্ন বিষয় ভারতীয় জলবায়ু সম্পর্কে পড়ার সময় সেটা আমরা শুরু করেছিলাম। তো সেইটাই আমরা মৌসুমি বায়ুর সম্পর্কে ডিটেলে আলোচনা করব। এই অংশটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ অংশ এবং সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে এখানে কিন্তু কনসেপচুয়াল ক্ল্যারিটি কিন্তু রাখতে হবে। তো মৌসুমি শব্দটা উৎপত্তি হচ্ছে মৌসিন শব্দ থেকে। মৌসিন শব্দ থেকে উৎপত্তি হয়েছে, যেটা আবার কেউ কেউ বলেন যে মালয় শব্দ মনসিন থেকে মৌসুমি শব্দের উৎপত্তি হয়েছে, এরকম কেউ কেউ বলেন। একটা হচ্ছে মৌসিন আর একটা হচ্ছে মনসিন, একটা আরবি শব্দ, একটা মালয়ী শব্দ। এবার আমাদের দক্ষিণ এশিয়াতে যে 6 মাস ব্যাপী উত্তর পূর্ব দিক থেকে 6 মাস ব্যাপী দক্ষিণ পশ্চিম দিক থেকে যে বায়ুটা প্রবাহিত হয় সেটাকে মূলত আমরা মৌসুমি বায়ু বলে থাকি। তো এখানে আমরা একটা পৃথিবীর ম্যাপ দেখতে পাচ্ছি। ব্ল্যাক কালারে যে অংশগুলো আছে সেটা কিন্তু মৌসুমি বায়ু প্রভাবিত অঞ্চল। এখন আমাদের ভারতীয় উপমহাদেশে তো আছেই, ভারত, বাংলাদেশ, লাওস, কম্বোডিয়া, উত্তর পূর্বের মায়ানমার, এই যে অংশটা, এখানে কিন্তু মৌসুমি বায়ু প্রবাহিত হয় এবং তার সাথে এটা এশিয়ার মধ্যে। আর আমরা যদি আরও অন্য মহাদেশে দেখি তাহলে দেখব অস্ট্রেলিয়ার উত্তর দিক, আফ্রিকার পূর্ব দিকটা, কিছুটা দক্ষিণ পূর্ব দ্বীপ মাদাগাস্কার, এবং মধ্য আমেরিকার যে দেশগুলো আছে সেখানেও কিন্তু মৌসুমি বায়ু প্রভাব দেখতে পাওয়া যায়। তো এই শব্দটা মৌসুমি বায়ু, এটা কিন্তু প্রথম ব্যবহার কে করেছিলেন এটা আশা করছি আপনারা বলতে পারবেন। এটা প্রথম কে ব্যবহার করলেন? এটা হচ্ছে ব্যবহার করেছিলেন হ্যালি, এডওয়ার্ড হ্যালি। উনি প্রথম এই শব্দটা ব্যবহার করেছেন যে এই যে দক্ষিণ পশ্চিম দিক এবং উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত যে বায়ু, সেটাকে উনি এই নাম দিচ্ছেন। তো মৌসুমি বায়ু সম্পর্কে আমরা বলতে পারি যে মনসুন আর লার্জ স্কেল অফ সিজনাল উইন্ড সিস্টেম flowing over vast area of the globe persistently in the same direction only to be reversed with the change of season। তাহলে এটা কিন্তু একটা সিজনাল উইন্ড। কী ধরনের একটা বায়ু? মৌসুমি বায়ু। এটা একটা সিজনাল উইন্ড, যেটা আমাদের সারা পৃথিবীর একটা বৃহৎ অংশ জুড়ে পরিবাহিত হয় একই দিকে নিয়মিতভাবে, শুধুমাত্র ঋতু অনুযায়ী এটা দিকটা পরিবর্তন করে। তো ডেফিনেশনের মধ্যে আমরা পুরোটাই দেখতে পাচ্ছি, চলে আসছে এখানে। নিউজিল্যান্ডের উত্তরে কিছুটা অংশ, সামান্য কিছুটা অংশ, এখানে পাপুয়া নিউগিনির কিছুটা অংশ, এই জায়গাতেও কিন্তু অল্পাদ্র মৌসুমি বায়ুর প্রভাব দেখতে পাওয়া যায়। তো এই ম্যাপটা খুব গুরুত্বপূর্ণ। প্রশ্ন হতেই পারে যে এই জায়গাগুলোতে মানে নিম্নলিখিত কোন কোন অঞ্চলে মৌসুমি বায়ু প্রবাহ দেখতে পাওয়া যায় না।
তো সেখানে 1, 2, 3, 4 করে একটা দুশো দেশও দিতে পারে বা ব্রাঞ্চ অফ কান্ট্রি দিয়ে প্রশ্ন হতে পারে। 1 নম্বর হলো ভারত, মায়ানমার, পাকিস্তান। 2 নম্বরে হলো ভারত, শ্রীলঙ্কা, মাদাগাস্কার। তো এই রকমভাবে হয়তো দেখা যাবে একটা লাইনের মধ্যে দুটো ঠিক আছে, একটা ভুল আছে। এখন আমরা যদি পুরো ম্যাপটা প্রপার না জানি বা পুরো যে অংশ যেখানে যেখানে প্রবাহিত হয় সেটা যদি আমরা প্রপারলি না জানি, তাহলে কিন্তু এই ধরনের প্রশ্ন মুখোমুখি হওয়াটা খুব মুশকিল হবে। তো আমাদের সেই কারণে ম্যাপ স্টাডিটা খুব ভালো করে করতে হবে এবং অবশ্যই জায়গাগুলো মনে রাখতে হবে, ড্র করে নিতে হবে। আপনাদের আগেও বলেছি যে বিভিন্ন মাধ্যমে পড়বেন, শুধুমাত্র একটা মাধ্যমে নয় বা একটা ভাবে নয়, বিভিন্নভাবে এগুলো স্টাডি করবেন। আচ্ছা, তো এই জায়গাগুলোতে আমরা দেখলাম মৌসুমি বায়ু প্রবাহিত হয়। এবার আমরা মূলত তত্ত্ব নিয়ে আজকে আলোচনা করব। বৈশিষ্ট্যগুলো আমরা কম বেশি আলোচনা করেছি আগের দিন, বা ভারতীয় উপমহাদেশে ওগুলোই যে ঋতুগুলোতে আসে, মূল 4টে ঋতুতে যে সমস্ত দিকে যেভাবে প্রবাহিত হয় সেটা আমরা কিন্তু অলরেডি আলোচনা করেছি। তো আজকে আমরা মূলত তত্ত্বগুলো নিয়ে ডিসকাস করব, কী কী তত্ত্ব, কী কী থিওরি রয়েছে। তো এবার আমরা সেই তত্ত্বগুলো একটা একটা আলোচনা করব। তার মধ্যে আমরা দুটো ডিভিশন করে নেব, দুটো ভাগ করে নেব। একটা হচ্ছে কি মৌসুমি বায়ুর উৎপত্তির ধ্রুপদী তত্ত্ব, ক্লাসিক্যাল থিওরি, আর একটা হচ্ছে আধুনিক তত্ত্ব, মডার্ন থিওরি। তো ধ্রুপদী তত্ত্ব কি বলা হচ্ছে, আমরা যদি মৌসুমি বায়ুর কোথায় কোথায় পাওয়া যায়, কোথায় কোথায় মৌসুমি বায়ু প্রবাহ অঞ্চল দেখতে পাওয়া যায় সেটা যদি আমরা দেখি, তাহলে দেখব যে বিভিন্ন উৎসতে, ঋগ্বেদ, বিভিন্ন বুদ্ধিস্ট স্কলার, এই সমস্ত জায়গাতে, অর্থাৎ সেই প্রাচীন সময়কাল থেকেই, মানে খ্রিস্টপূর্বাব্দের সময় থেকেই মৌসুমি বায়ু সম্পর্কে আমাদের যারা প্রাচীন গ্রন্থকার ছিলেন তারা কিন্তু অবগত ছিলেন এবং সেটা তারা উল্লেখ করে গেছেন। আর মৌসুমি বায়ু সংক্রান্ত এডওয়ার্ড হ্যালির কথা বললাম, তিনি 1686 নাগাদ এর একটা ব্যাখ্যা করেছিলেন কিভাবে উৎপত্তিটা হয়। সেটা বলতে গিয়ে উনি বলছেন, দুটো ভাগে ভাগ করছেন। গ্রীষ্মকালীন মৌসুমি বায়ুটা কিভাবে তৈরি হয় না, গ্রীষ্মকালে সূর্যের উত্তরায়ণ ঘটে, গ্রীষ্মকালে সূর্যের উত্তরায়ণ ঘটে, অর্থাৎ এখানে ইকুয়েটর রয়েছে, এখানে একদম 0 ডিগ্রির উপর থেকে এই অংশটা আঁকা রয়েছে। তো এই জায়গাতে ইকুয়েটর রয়েছে, 0 ডিগ্রি রয়েছে, সূর্যের উত্তরায়ণ ঘটে গ্রীষ্মকালে। তাহলে আমাদের এই যে ভারতীয় উপমহাদেশ, কর্কট ক্রান্তি রেখা, এই জায়গাতে কর্কট ক্রান্তি রয়েছে, তার উপরে লম্বভাবে সূর্য কিরণ দেয় এবং আরব সাগর, বঙ্গোপসাগরের উপর এই সময় কিন্তু ব্যাপক পরিমাণে উচ্চচাপ এবং স্থলভাগের উপর একটা লো প্রেশার এখানে তৈরি হয়। তুলনামূলক এখানে উচ্চচাপ, এখানে নিম্নচাপ তৈরি হয়। এবার এই কারণে আমরা জানি যে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যেহেতু বায়ু প্রবাহিত হয়, সেই নিয়মে এই দুটো জায়গা থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু ভারতীয় উপমহাদেশে বৃষ্টিপাত ঘটায়। এটা কিন্তু এডওয়ার্ড হ্যালি সেই 1886 নাগাদ বলছেন। একটা সিম্পল থিওরি, যেটা আমরা জানি যে হ্যাঁ, একদমই একটা সাধারণভাবে এর উপস্থাপনাটা এইভাবে হয়। আর শীতকালে ঠিক বিপরীত অবস্থা হয়। শীতকালে সূর্যের দক্ষিণায়ন ঘটে, তখন মকরক্রান্তির ওপর সূর্য লম্বভাবে কিরণ দেয়, তার ফলে ভারতের উত্তর পশ্চিম অংশে যথেষ্ট পরিমাণে ঠান্ডা পড়ে। বঙ্গোপসাগর আর আরব সাগরে কিন্তু তুলনামূলক তখন নিম্নচাপ থাকে, কারণ দক্ষিণ দিকে এই দিকে সূর্যটা ঘুরে গেছে। তো এই জায়গাতে তখন হাই প্রেশার হয়, আমাদের স্থলভাগের ওপর তখন হাই প্রেশার এবং জলভাগের ওপর লো প্রেশার তৈরি হয়। তো স্বাভাবিকভাবে এদিক থেকে এদিকে বায়ুটা
প্রবাহিত হয়। তো একেবারে খুব সাধারণ একটা উপস্থাপনা, সাধারণ একটা ব্যাখ্যা উনি এটা করেছেন। তো এখানে স্থলবায়ু এবং সমুদ্রবায়ুর যে বৃহৎ সংস্করণ আমরা বলতে পারি, তার মতে স্থলবায়ু এবং সমুদ্রবায়ুর একটা বৃহৎ সংস্করণ হিসেবে উনি মৌসুমী বায়ুর এটাকে তুলে ধরেছেন। তো এটাকেই আমরা বলছি ধ্রুপদী তত্ত্ব। প্রাচীনকালে দীর্ঘ সময় ধরে, ইভেন মধ্যযুগেও দীর্ঘ সময় ধরে এটাই মনে করে হয়েছে যে মৌসুমী বায়ুর উৎপত্তি এবার আমরা আধুনিক তত্ত্বে চলে যাব। মৌসুমী বায়ুর আধুনিক তত্ত্বগুলোতে চলে যাব, মডার্ন থিওরিগুলোতে চলে যাব। তো হ্যালির তত্ত্বে বেশ কিছু ত্রুটি ছিল। থার্মাল কনসেপ্ট সম্পর্কে কোনো ধারণা এখানে স্পষ্টভাবে ছিল না। তো ভৌগোলিকরা পরবর্তীকালে আরও বৃহৎভাবে গবেষণা করেন, বিভিন্ন তত্ত্ব উপস্থাপনা করেন। এক একজন ভৌগোলিক বা কিছু কিছু গোষ্ঠী রয়েছে যারা বিভিন্ন বিষয়ের উপর গুরুত্ব দিয়েছেন যে কিভাবে এটা তৈরি হয়। তো বায়ুপুঞ্জজনিত যে মতবাদ, সেখানে কি বলা হচ্ছে না, আমাদের নিরক্ষরেখার কাছে আমরা জানি যে উত্তর পূর্ব আয়নবায়ু এবং দক্ষিণ পূর্ব আয়নবায়ু সেটা কিন্তু নিরক্ষরেখার কাছে এই জায়গাতে এসে মিলিত হচ্ছে। এই দুটো জায়গাতে এইভাবে এসে মিলিত হচ্ছে, তাই তো? তাহলে এইখানটাকে আমরা কি বলছি? এই জায়গাটা, এই জোনটাকে আমরা কি বলছি? এই জায়গাটাকে আমরা কি বলছি? হ্যাঁ, ইন্টারট্রপিক্যাল কনভারজেন্স জোন, অর্থাৎ যেখানে কনভারজেন্স হচ্ছে, বায়ু দুটো এসে একটার সাথে একটা মিলিত হচ্ছে, সেটাকে কনভারজেন্স বলা হয়। তো ইন্টারট্রপিক্যাল ক্রান্তীয় অঞ্চলের মধ্যে এই জায়গাতে এটাকে আমরা বলছি আইটিসিজেড। এখন লিখে যাচ্ছিস ফালতু বলতে, যে কথাটা এক লাইনে ফিনিশ করা যায় সেটা দিয়ে 100টা লাইন লিখছিস। এত বকলে হবে না, বুরজলি ফালতু এইসব। বাচ্চাদের এত বকবেন না। আচ্ছা, তো আইটিসিজেডে এসে মিলিত হয়, এটা আমরা জানি। এখন এখানে গ্রীষ্মকালে কি ঘটনা ঘটছে? আইটিসিজেডটা গ্রীষ্মকালে উত্তর দিকে শিফট করে যাচ্ছে। উত্তর দিকে শিফট করে যাচ্ছে কারণ এখানে সূর্যের উত্তরায়ণ হচ্ছে। ওপর দিকে এটা শিফট করে যাচ্ছে। এবার দক্ষিণ দিকে শিফট করছে যখন শীতকাল আসছে, খুব সাধারণ নিয়ম এটা। তো দক্ষিণ পূর্ব আয়নবায়ু যখন নিরক্ষরেখা অতিক্রম করছে, আইটিজেড যেহেতু ওপরে সরে যাচ্ছে, দক্ষিণ পূর্ব আয়নবায়ুটা যেটা এইভাবে প্রবাহিত হচ্ছিল সেটা যখন নিরক্ষরেখাটা অতিক্রম করে যাচ্ছে, এখানে 0 ডিগ্রি রয়েছে। এখন আইটিসিজেড তো ওপরে উঠে গেছে, আগে নিরক্ষরেখার কাছে ছিল, আইটিসিজেড ওপরে চলে গেছে। তো তাহলে সে কিন্তু যেই নিরক্ষরেখা পার করছে, আইটিসিজেডে তাকে পৌঁছাতে হবে, তখনই কিন্তু ফেরেলের সূত্র অনুসারে এটা ডান দিকে বেঁকে যাচ্ছে। অর্থাৎ দক্ষিণ পূর্ব আয়নবায়ুটাই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু হিসেবে পরিবাহিত হচ্ছে। বোঝা গেল? এখানে আইটিজেডটা ওপর দিকে উঠে গেছে, এখানে ওপরেও চলে গেছে, আইটিজেড এখানে চলে গেছে। তো স্বাভাবিক নিয়মে 0 ডিগ্রি পার করলে এই বায়ু কিন্তু এইভাবে বেঁকে যাবে, ডান দিকে বেঁকে যাবে, কারণ উত্তর গোলার্ধের বায়ু ডান দিকে বেঁকে যায়, আমরা জানি। তো এই ঘটনাটা ঘটে। দক্ষিণ পূর্ব আয়নবায়ুটাই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু হিসেবে
প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, আর ঠিক বিপরীত ঘটনা ঘটছে শীতকালে। শীতকালে যখন সূর্যের দক্ষিণায়ন হচ্ছে তখন আইটিসিটা দক্ষিণ দিকে সরে যাচ্ছে এদিকে, আর উত্তর পূর্বায়ন বায়ু তখন পরিবাহিত হওয়ার সময় এদিকে যখন আসছে, অতিক্রম করছে, নিরক্ষরেখা অতিক্রম করছে, তখন কিন্তু সেটা কিছুটা বাম দিকে বেঁকে যাচ্ছে। ডান দিক থেকে এটা কিন্তু এইভাবে বেঁকে প্রবাহিত হচ্ছে। সরি, এটা উল্টো দিকে হলো। এটা নিচের দিকে শিফট হয়ে গেল এদিকে, আইটিসিজেড চলে এলো দক্ষিণ দিকে। তো তখন এটা উত্তর পূর্ব আয়ন বায়ুটা অতিক্রম করার পর উত্তর পূর্ব মৌসুমী বায়ু হিসেবে এটা চলে আসছে, কারণ এখানে অলরেডি 0 ডিগ্রিটা সে পার করে ফেলছে। তো এইভাবে এটা প্রবাহিত হচ্ছে উত্তর পূর্ব মৌসুমী বায়ু হিসেবে। তো যদিও সেটা দক্ষিণ দিকে, আমাদের 0 ডিগ্রি তো এখানে আছে, তারপরে সেটা ঘুরছে, আমরা এটাকে উত্তর পূর্ব দিক থেকেই আসতে দেখি সেই কারণে। তো এটা আমাদের কাছে এটা উত্তর পূর্ব মৌসুমী বায়ু হিসেবে, যেহেতু এখানে দিক পরিবর্তনের ব্যাপার নেই কারণ 0 ডিগ্রিটা অনেক নিচে আছে, তো স্বাভাবিকভাবে আমাদের উত্তর পূর্ব যে আয়ন বায়ু সেটাই উত্তর পূর্ব মৌসুমী বায়ু হিসেবে এখানে প্রবাহিত হচ্ছে। তো এটাকে আমরা বায়ুপুঞ্জজনিত আধুনিক মতবাদ বলতে পারি। তো এটা হলো। তো এইচ ফ্লোহা উনি বলছেন যে মৌসুমী বায়ু পশ্চিমা বায়ু প্রবাহের একটা প্রসারিত অংশ, যেটাকে বলা হচ্ছে ইকুইটোরিয়াল ওয়েস্টার্লিজ হিসেবে এটাকে উনি তুলে ধরছেন। উনি এই বায়ুপুঞ্জ মতবাদটাকে সমর্থন করেন যে এইভাবে এটা উৎপত্তি হয়। তো এটাকেও আমরা যদিও আধুনিক তত্ত্ব বলে থাকি, কারণ বর্তমান সময়ের এটা তত্ত্ব, এটা অনেক পুরাতন নয়, কিন্তু এটাও ওই স্থলবায়ু আর সমুদ্রবায়ুর মতোই কিছুটা, কিন্তু যেহেতু এটা ফেরেলের সূত্রের একটা মানে অ্যাপ্লিকেশান এখানে দেখানো হয়েছে যে এই কারণে এটা ঘুরে যাচ্ছে বা এই জিনিসটা ঘটছে, তো সেখানে আমরা কিছুটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি কিছুটা পাই, সেজন্য এটাকে আমরা আলোচনা করি। কিন্তু এটাও সম্পূর্ণ একটা তত্ত্ব নয়, আমরা জানি শুধুমাত্র এই কারণে কিন্তু মৌসুমী বায়ু প্রবাহের উৎপত্তি বা সূচনা হয় না। আরও এই জন্যে এর পরবর্তীকালে আমরা দেখব বিভিন্নজন বিভিন্ন মতবাদ দিয়েছেন। তার মধ্যে আরেকটা তত্ত্ব হচ্ছে হিট লতে কি বলা হচ্ছে, সূর্য যখন কর্কট ক্রান্তির ওপর লম্বভাবে কিরণ দেয়, তখন আরব সাগরের চারিদিকে মহাদেশগুলোতে সূর্যতাপ যথেষ্ট থাকে এবং তার সাথে ভূপৃষ্ঠ থেকে বিকিরিত তাপ যুক্ত হয়ে যায়। স্থলভাগ থেকেও, জলভাগে তো তাপ পড়ছেই, তার সাথে স্থলভাগের থেকেও যে তাপটা যাচ্ছে সেটা যুক্ত হয়ে যায়, যেটার পরিমাণ দাঁড়ায় 160 ওয়াট পার মিটার স্কোয়ার। প্রতি স্কোয়ার মিটারে এতটা পরিমাণ তাপ হয়ে যায়, যেটা কিনা শীতকালে থাকে মাত্র 15 ওয়াট পার স্কোয়ার মিটার। তাহলে এখান থেকে এটা অনেক 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 বেশি টেম্পারেচার। তো এই বিপুল পরিমাণ তাপের ফলে একটা নিম্নচাপ জোন তৈরি হয়, যেটা সোমালিয়া হয়ে আরব হয়ে ভারত পর্যন্ত প্রসারিত হয়ে যায়, যেটা মৌসুমী বায়ু প্রবাহের একটা সূচনা ঘটায়। কারণ আমরা জানি মৌসুমী বায়ুটা কিন্তু পুরোপুরি ভারতীয় উপমহাদেশ এবং ভারত মহাসাগরের যে পুরো ব্যাপারটা সেটার সাথে কিন্তু জড়িত। তাহলে এর উৎপত্তিটাও কিন্তু শুধুমাত্র আরব সাগর এবং বঙ্গোপসাগরে হয় তা তো নয়, সারা বিশ্বজুড়েই দেখতে পাওয়া যায় এর প্রভাবটা।
তো উৎপত্তি কিন্তু সূচনাটা কিন্তু এখানে হচ্ছে, এখানে এই যে সোমালিয়া রয়েছে এই জায়গাতে, এই পর্যন্ত একটা বিশাল বড় আকারের লো প্রেশার জোন কিন্তু এখানে, তো প্রচণ্ড তাপ, লো প্রেশার জোনটা বললে ভুল হবে, লো প্রেশারটা এখানেই থাকে, কিন্তু প্রচণ্ড পরিমাণে তাপ এবং জলীয় বাষ্প এখানে সংযুক্ত হয়। তো এই সোমালিয়া হয়ে এই জায়গাতে কিন্তু একটা বায়ুপ্রবাহে একটা স্পন্দন তখন তৈরি হয়, যার ফলে মৌসুমি বায়ুপ্রবাহের সূচনাটা এখান থেকে হওয়া সম্ভব হয়। এবং এর সাথেই জড়িত আরেকটা অংশ আছে, এই টার্মগুলো মনে রাখবেন, সেটা হচ্ছে ম্যাসকারেন হাই। ম্যাসকারেন হাই এটা কি? মৌসুমি বায়ুর সূচনার সাথে দক্ষিণ গোলার্ধ থেকে একদম আমাদের নিরক্ষরেখা অতিক্রম করে ভারতের দিকে এগিয়ে আসা একটা বায়ুর সাথে সম্পর্ক আছে বলে মনে করা হয়, যেটা কিনা মাদাগাস্কারের উপকূলের কাছে একটা অ্যান্টিসাইক্লোন। মাদাগাস্কার কোথায়? এই জায়গাতে মাদাগাস্কার, এখানে মাদাগাস্কার। তো এইখান থেকে একটা অ্যান্টিসাইক্লোন, এখান থেকে একটা অ্যান্টিসাইক্লোন কাজ করে, যেটা এই দিকে বায়ু প্রবাহের সূচনা। অ্যান্টিসাইক্লোন মানে এটা হাই প্রেশার জোন, এর একটা হাই প্রেশার জোন। তো এইখান থেকে একদম ভারত মহাসাগরের উপর দিয়ে গিয়ে আরব সাগর পর্যন্ত একটা বায়ুর প্রবাহ এখান থেকে শুরু হয়, যেটা একদম আপ টু ভারতীয় উপমহাদেশ পর্যন্ত চলে আসে এবং মৌসুমি বায়ু প্রবাহের সূচনাটা এখানে হয়। তো এই জায়গাতে একটা অ্যান্টিসাইক্লোন তৈরি হচ্ছে, ম্যাসকারেন হাই। এই অংশ, এই তত্ত্বটা যারা বলছেন বা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তো এগুলো জানা গেছে, কারণ আমরা জানি মনেক্স গবেষণা বা বিভিন্ন সেখানে জানতে পারা গেছে যে এরকম ধরনের একটা হঠাৎ করে গতিশক্তি বেড়ে যায়। হঠাৎ করে এই যে জুন মাসে আমরা দেখছি বর্ষা আসছে, মৌসুমি দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আসছে, তো তার সাথে এই ধরনের একটা অ্যান্টিসাইক্লোন কিন্তু সংযুক্ত। অ্যান্টিসাইক্লোনের বায়ু এই দিকে লো প্রেশার জোনের দিকে এগিয়ে আসছে এবং তার সাথে সাথে মৌসুমি বায়ু প্রবাহেরও কিন্তু সূচনা হচ্ছে। তো এটাকে বলা হচ্ছে ম্যাসকারেন হাই। ম্যাসকারেন হাইটা কোথায় শুরু হচ্ছে? আমাদের আফ্রিকার পূর্ব উপকূলে মাদাগাস্কার রয়েছে, সেই মাদাগাস্কার থেকে একটা এই অ্যান্টিসাইক্লোনটা শুরু হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা একটা হলো। আরেকটা হচ্ছে কোটেশ্বরামের মতবাদ। কোটেশ্বরম, পি কোটেশ্বরম কি বলছেন? উনি বলছেন তিব্বত মালভূমি এবং মৌসুমি বায়ু প্রবাহের সাথে একটা সরাসরি একটা সম্পর্ক কিন্তু আছে। তো তিব্বত মালভূমিটা কোথায়? তো ভারতীয় উপমহাদেশ, ভারত মহাসাগরের আশপাশের অংশ, এই জায়গাতে হিমালয়ের ঠিক ওপরে এরকমভাবে আমাদের তিব্বত মালভূমিটা রয়েছে। তো এইখানের সাথে একটা সম্পর্ক রয়েছে মৌসুমি বায়ু প্রবাহ। কীভাবে সম্পর্ক রয়েছে না, তিব্বত মালভূমির যে গড় উচ্চতা সেটা হচ্ছে 4 কিলোমিটারের কাছাকাছি বা 4000 মিটার তিব্বত মালভূমি। মৌসুমি বায়ু প্রবাহের ঠিক আগে এপ্রিল মাসে এই জায়গাতে একটা বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এখানে হয় এবং তার ফলে কি হয়, প্রচুর লিনতাপ বায়ুতে সংযোজিত হয়, লিনতাপ সংযোজিত হয়। এখন লিনতাপ সংযোজিত হওয়ার ব্যাপারটা আমি প্রথম দিন যখন ক্লাইমেটিক এলিমেন্ট পড়াচ্ছিলাম এবং জলীয় বাষ্প যে একটা গুরুত্বপূর্ণ উপাদান সেটা যখন বলছিলাম, তখন আমি কিন্তু এটা বলেছিলাম আপনাদের, এই জিনিসটা কিন্তু মনে রাখবেন, লিনতাপ সংযোজনের ব্যাপারটা। সেটা কি বলুন তো, লিনতাপ, বায়ুতে লিনতাপ সংযোজনের ব্যাপারটা কি আর এটা হলে কি হতে পারে, সেদিন আমি বলেছিলাম। তো আপনারা একটু এটা বলুন, লিনতাপ জিনিসটা কি এবং সেটা
একটা গোলযোগ বা একটা দুর্যোগ, বায়ুমণ্ডলীয় দুর্যোগ কিভাবে তৈরি করতে পারে, এখানে সেটাই বলা আছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে তিব্বত মালভূমির আশপাশের অংশে ঠিক এপ্রিল মে মাসে, যখন প্রচণ্ড গরম, প্রচণ্ড দাবদাহ সেটা। তো কি ঘটনা, কেন হচ্ছে এটা একটু বলার চেষ্টা করুন। স্যার ওটা যে বায়ুমণ্ডলে আপেক্ষিক আর্দ্রতা যখন বেড়ে যাবে তখন বায়ুমণ্ডলের জলীয় বাষ্প ক্ষমতা কমে যাবে, মানে ধারণ করার ক্ষমতা যখন কমে যাবে, আপেক্ষিক আর্দ্রতা বেড়ে যাবে, তখন লিন তাপটা ত্যাগ করে দেবে। দেওয়ার ফলে ওটা ঘনীভবন হবে, তখন বরফকণা বা জলকণায় পরিণত হবে ওটা হয়ে। ওই সময়টায় যখন ওই লিন তাপটা ত্যাগ করবে তখন বায়ুমণ্ডলটাকে উষ্ণ করে দেয়, দিলে ঝড়ঝঞ্ঝা হওয়ার সম্ভাবনা থাকে ওটা। আর ঘনীভবনের ফলে বৃষ্টি বা হয় বায়ুমণ্ডলে মেঘ আকারে ভেসে বেড়ায়, ওগুলো আবার মাধ্যাকর্ষণ শক্তির টানে পড়ে এরকম আর কি। এখানে ব্যাপারটা হচ্ছে, একটা বায়ু যখন মেঘ তৈরি করছে, মেঘ তৈরি হওয়ার সময় কি হয়, জলীয় বাষ্প থেকে অর্থাৎ গ্যাস থেকে তরলে পরিণত হচ্ছে। তো যখনই গ্যাস থেকে তরলে পরিণত হচ্ছে তখন শীতল হয়। এবার সেইটা কি করে, ঠান্ডা হতে গেলে তাকে একটা লিন তাপ ছেড়ে দিতে হয়, বায়ুমণ্ডলে তাপটা ছেড়ে দিতে হয়, তবে সে গ্যাসীয় থেকে তরল হতে পারে। আবার তরল থেকে যখন বরফে পরিণত হয় তখনও কিন্তু তাকে একটা লিন তাপ ত্যাগ করতে হয়। অর্থাৎ এই মেঘ যখন ফর্ম করছে বৃষ্টিপাতের আগে, তখন কি হয়, ঘনীভবনের জন্য যে লিন তাপটা ত্যাগ হচ্ছে সেটা কিন্তু ওই যে তাপ এক্সট্রা, যেটা লিন তাপ হিসেবে সংযোজিত হলো বায়ুতে, সেটা থেকে যায়। এবার বায়ুতে যে তাপটা থেকে গেল, সেই তাপটা কিন্তু পরবর্তী কোনো গোলযোগ তৈরিতে সাহায্য করছে, সেটা যে কোনো ঝড়ঝঞ্ঝা হোক বা, কারণ তার মধ্যে সেটা একটা তাপ, আলটিমেটলি সেটা একটা তাপ। তো সেই তাপটা কিন্তু একটা চালিকা শক্তি পরবর্তী কোনো একটা গোলযোগের, পরবর্তী কোনো একটা দুর্যোগের। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে মূল বিষয়। এবার তিব্বত মালভূমির ওপরে কিন্তু খুব একটা বরফের আস্তরণ নেই। এবার এই তাপ সংযোজিত হলো, এমনিতেই এপ্রিল মে মাসে প্রচণ্ড গরম, এই আশপাশের অঞ্চলে সূর্যের তাপ, সূর্যের উত্তরায়ণ, এইসব ঘটনা অলরেডি আছে। তার সাথে লিনতাপ সংযোজিত হয়ে জায়গাটাকে যথেষ্ট পরিমাণে উত্তপ্ত করে তোলে এবং তাপদ্বীপ হিসেবে কাজ করে। আমাদের এই তিব্বত মালভূমি সেই মুহূর্তে তাপদ্বীপ হিসেবে কাজ করে, তাপদ্বীপ। এইবার এখানে কি হয়, এই মালভূমির উত্তর এবং দক্ষিণে একটা বায়ু, একটা প্রতীপ ঘূর্ণবাত এখানে তৈরি হয়। এখানে কেন প্রতীপ ঘূর্ণবাতটা তৈরি হচ্ছে, এর ওপরে এই যে অতিরিক্ত তাপটা সংযোজিত হলো, যেটা আশপাশের অঞ্চলে যেখান থেকে কিন্তু তাপটা সঞ্চালিত হয়ে যায় এবং একটা প্রতীপ ঘূর্ণবাত তৈরি করে। এবং এর সাথে এই যে প্রতীপ ঘূর্ণবাত এখানে তৈরি হচ্ছে, মোটামুটি 9 থেকে 12 কিলোমিটার উচ্চতায়, 9 থেকে 12 কিলোমিটার উচ্চতায়, অর্থাৎ যেখানে কিনা জেট বায়ুটা পরিবাহিত হয় সেইখানে এই প্রবাহটা তৈরি হচ্ছে। জিনিসটা আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি যে এটা ধরা যাক তিব্বত প্লেটো, তিব্বত মালভূমি, এটা এই জায়গাটা, এইখানে এই দিকে আর এই দিকে দুটো বায়ু প্রবাহ দেখতে পাওয়া যায়। এই দিকের অংশটা এটা নর্থ সাইড, নর্দার্ন সাইড, এটা সাউদার্ন সাইড। এবার এই দিকের অংশটা এইভাবে বেরিয়ে আসে ইস্টার্লি জেট হিসেবে, আর এদিকেরটা ওয়েস্টার্লি জেট হিসেবে বেরিয়ে আসে, দুটো অংশ। ঠিক ট্রোপোপজের নিচে 9 থেকে 12 কিলোমিটার উচ্চতায় এই বায়ু প্রবাহ দুটো ঠিক তিব্বতের উপরে দেখতে পাওয়া যায়। দুটো বায়ু দুদিকে অতিক্রান্ত হয় এবং আমরা আগের দিন যেটা জেনেছিলাম যে এইখানে যে ইস্টার্লি জেট
ইস্টার্লি জেট প্রবাহ যেটা শুরু হচ্ছে এইখান থেকে, সেটাই কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু হিসেবে প্রবাহিত হয় এবং এইখান থেকে এই প্রবাহটা এইভাবে শুরু হয়। এই তিব্বত মালভূমি থেকে এইভাবে বিপরীত দিকে দুটো পরিবাহিত বায়ু, একটা পশ্চিম দিকে যেটা পশ্চিমা জেট বায়ু হিসেবে, আর এটা কিন্তু একদম ঊর্ধ্বাকাশের ঘটনা, এটা কিন্তু নিম্নাকাশের ঘটনা নয়, এটা ঊর্ধ্বাকাশের ঘটনা। তো ওপরে 9 থেকে 12 কিলোমিটার উচ্চতায় এই বায়ুটা তৈরি হচ্ছে, যেটা কিনা তিব্বত মালভূমি থেকে আসছে, পূবালি জেট বায়ু হিসেবে ভারতীয় উপমহাদেশের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং যেটাই কিনা দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর সূচনা ঘটাচ্ছে। এটা হচ্ছে পি কোটেশ্বরামের মতবাদ। কোটেশ্বরাম এই তিব্বত মালভূমিকে একটা কেন্দ্রবিন্দুতে এনে, মানে মৌসুমি বায়ুর উৎপত্তির কেন্দ্রবিন্দু কোথায় না তিব্বত মালভূমি, এটা পি কোটেশ্বরামের ব্যাখ্যা। এইখানে তাপটা মানে ওপর দিকে তো উঠছে, এটা আমাদের এখানে নর্মালি যেটা কি হয়, আমরা যেটা বললাম যে এখানে প্রচুর পরিমাণে তাপ সংযোজিত হচ্ছে, এটা একটা হিট আইল্যান্ড হিসেবে কাজ করছে। তো এখানে হিট আইল্যান্ড হলে কী হবে, এখানকার বায়ু স্বাভাবিক নিয়মে ওপর দিকে উঠবে। তো ওপর দিকে উঠে দুটো শাখায় ভাগ হয়ে যাচ্ছে, যেটা যে কোনো ক্ষেত্রেই হয়, যে কোনো পরিচালনের ক্ষেত্রেই হয়, সেটা উপরে ওঠে, তারপরে কোনো একটা জায়গায় গিয়ে আবার সেটা নিমজ্জন হয়। তো এই পরিচলন জিনিসটা এইভাবেই কাজ করে। তো এই পরিচলনের এখানে সূত্রপাতটা কোথায় হচ্ছে না এখানে তিব্বত মালভূমিতে। সেইখান থেকে পূবালি জেট বায়ুটা আমাদের ভারতীয় উপমহাদেশে বওয়া শুরু হচ্ছে এবং তার সাথে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর সূচনাটা কিন্তু ঘটাচ্ছে, যেটা পূবালি জেট বায়ু ঘটায়। যেটা আজকেও আমরা পূবালি জেট বায়ুর ডিটেলে যেটা আলোচনা করব, তখন আমরা এটাও আবার বলবো যে এইভাবে এটা হয়ে থাকে, এগিয়ে আসে এটা এইভাবে। ওকে, বোঝা গেল পি কোটেশ্বরম কি বলছেন? প্রত্যেকটা এখানে কিন্তু প্রত্যেকটা মানে কনসেপ্ট যেন ক্লিয়ার থাকে এবং মৌসুমি বায়ুর উৎপত্তির যতগুলো মোস্ট ইম্পর্টেন্ট তত্ত্ব আছে আমি সবকটা আলোচনা করছি এখানে। ছোট ছোট যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোও আলোচনা করছি। প্রত্যেকটা কিন্তু টার্ম বেসড এবং কনসেপ্ট বেসড, এটা কিন্তু বুঝে নিতে হবে, না হলে প্রশ্নের উত্তর করতে পারবেন না। এটা বোঝা গেছে? ওয়েস্টার্ন না ইস্ট, যেটা পূর্ব দিক থেকে যেটা প্রবাহিত হচ্ছে আমাদের ভারতীয় উপমহাদেশের ওপর, পূর্ব দিকে আমাদের গ্রীষ্মের সূচনাতে পূর্ব দিকে একটা বায়ু পূর্ব দিক থেকে প্রবাহিত হয়, জেট বায়ু। এখানে এই যে তিব্বত মালভূমির ওপরে যে বায়ু দুটো, যেটা বায়ু ওপরে উঠছে সেটাই কিন্তু জেট বায়ুর সাথে মিলে পরিবাহিত হচ্ছে এবং পূবালি বায়ু হচ্ছে সেটা, পূবালি জেট বায়ু হচ্ছে সেটা, যেটা ভারতীয় উপমহাদেশের উপর দিয়ে পূর্ব দিক থেকে প্রবাহিত হচ্ছে, পূবালি বায়ু। এবং সেটা কিন্তু এই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর সূত্রপাত ঘটাচ্ছে। সেই পূবালি বায়ু থেকেই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুটা তৈরি হয়। তো কোটেশ্বরম বলছেন এইটার সাথে তিব্বত মালভূমির একটা ওতপ্রোত সম্পর্ক আছে, এইভাবে সেটা হয়। যেটা আমি শুরু করলাম যে এখানে প্রচুর বৃষ্টিপাত হয়, যেখান থেকে লিনতাপ আসে, প্লাস তার সাথে এখানে যথেষ্ট সূর্যালোক আসে, সেখান থেকে এটা একটা হিট আইল্যান্ড হিসেবে কাজ করে। ওকে, এখানে এটাতে কারো অসুবিধা নেই তো? তাহলে আমি পরের থিওরিতে যাব। আচ্ছা, কোটেশ্বরম এটা বললেন। এবার মোনেক্স সংক্রান্ত যে গবেষণা, মোনেক্স জিনিসটা কি একটু বলুন। মৌসুমী বায়ুর গবেষণা সংক্রান্ত কর্মসূচি বলতে মনসুন এক্সপেরিমেন্ট কবে হয়েছিল এটা? মনেক্স এক্সপেরিমেন্টটা কোন সময় হয়েছিল? আচ্ছা, ভারতীয় উপমহাদেশের উপরে শোনা গেল না? 1993 সালে? না না না, তো পরে নয়। 1979-তে শুরু হয় একটা আন্তর্জাতিক পরীক্ষা, যেখানে বিভিন্ন দেশের
পুরো ভারত মহাসাগরের ওপরে পর্যবেক্ষণ শুরু হয় যে মৌসুমি বায়ুর উৎপত্তি কিভাবে আসছে, কিভাবে শুরু হচ্ছে, এটা কখন শুরু হচ্ছে এবং কিভাবে। তো সেখানে দেখা যাচ্ছে যে মৌসুমি বায়ুর ঠিক আরম্ভ হওয়ার ঠিক আগে আরব সাগরের ওপরের বায়ুমণ্ডলের গতিশক্তিটা হঠাৎ করে বেড়ে যায়। মৌসুমি বায়ু প্রবাহের ঠিক আগে অর্থাৎ মে মাসের শেষ দিকে নাগাদ এই আরব সাগরের ওপরে গতিশক্তি যথেষ্ট পরিমাণে বেড়ে যায় এবং দক্ষিণ ভারতের উপকূলের কাছে একটা ঘূর্ণি সাথে এর সম্পর্ক আছে। মনেক্স গবেষণা, মনেক্স মানে মনসুন এক্সপেরিমেন্ট, সেই গবেষণা 1979 নাগাদ শুরু হচ্ছে এবং সেখান থেকে কয়েকটা জিনিস উঠে আসছে যে আরব সাগরে হঠাৎ করে বায়ুর গতি শক্তি বেড়ে যায় এবং দক্ষিণ দিকে দক্ষিণ ভারতে উপকূলের কাছে একটা ঘূর্ণি তৈরির সাথে এর সম্পর্ক আছে বলে মনে করা হয়। এবং যেটা আমরা কিছুক্ষণ আগে ম্যাসকারেন হাই বলছিলাম, সেটার একটা প্রমাণ এখানে কিন্তু পাওয়া যাচ্ছে যে এই জায়গা থেকে একটা বায়ু কিন্তু এইভাবে আসছে। এইভাবে বায়ুটা প্রবাহিত হয়, এইভাবে গিয়ে এইগুলো এর থেকে উঠে আসছে। এবার কিসের জন্য এটা শুরু হচ্ছে, এই যে গতিশক্তি এটা হঠাৎ করে বেড়ে যাবেই বা কেন বা কী কারণে হচ্ছে, সেটা কিন্তু নিয়ে অনেক রকমের তত্ত্ব আমরা দেখলাম। সব থেকে যেটা গ্রহণযোগ্য তত্ত্ব সেটা হচ্ছে জেট স্ট্রিম থিওরি। জেট স্ট্রিম থিওরি, তো জেট স্ট্রিম সম্পর্কে আমরা জানি যে মোটামুটি 12 কিলোমিটার উচ্চতায় 150 থেকে 300 কিলোমিটার গতিবেগ সম্পন্ন পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত যে বায়ু তাকে বলা হচ্ছে জেট বায়ু। তো এখানে কয়েকটা মতবাদ আমরা দেখব। প্রথমত হচ্ছে এমটি ইন। উনি বলছেন মৌসুমি বায়ুর সাথে জেট স্ট্রিমের যে রিলেশন, তখন সবে জেট স্ট্রিমটা আবিষ্কার হচ্ছে 1945-এর দিকে। উনি তার থিওরিটা দিচ্ছেন 1949 নাগাদ। 1949 নাগাদ উনি বলছেন যে গ্রীষ্মকালে একটু নিম্ন অক্ষাংশের দিকে বায়ুর যে পথ সেটা স্থান পরিবর্তন করে। তার কারণ কি? তার কারণ গ্রীষ্মকালে যে জেট স্ট্রিম উত্তর দিকে তার স্থান পরিবর্তন করে থাকে, সেটা দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু জেট স্ট্রিম তার জন্য অনেকটা বেশি শক্তিশালী হয়ে যায় এবং মৌসুমি বায়ুর সূত্রপাতটা ঘটায়। অর্থাৎ এই যে একটা শিফটিং দেখা যাচ্ছে নিম্নক্ষাংশের একটু উঁচু জায়গাতে, যেখানে বায়ুর প্রবাহ পথটা 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা থেকে 80 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা পর্যন্ত একটা স্থান পরিবর্তন এখানে দেখতে পাওয়া যায়। বায়ুপথের একটা স্থান পরিবর্তন দেখতে পাওয়া যায়। তার কারণ কি? তার কারণ হচ্ছে গ্রীষ্মকালে যে জেট স্ট্রিম প্রবাহিত হচ্ছে, সেই জেট স্ট্রিম থেকে কিন্তু মৌসুমি বায়ুটা তার শক্তি নিয়ে প্রবাহিত হচ্ছে। এটা একটা এমটি ইন এটা বলেছিলেন, মানে জেট স্ট্রিমের সাথে কি সম্পর্ক না, গ্রীষ্মকালে শিফটিং হচ্ছে বায়ু প্রবাহের একটা স্থান পরিবর্তন দেখা যাচ্ছে। কোথা থেকে না 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা থেকে 80 ডিগ্রি পূর্ব দ্রাঘিমার মধ্যে এই ঘটনাটা দেখা যাচ্ছে। অর্থাৎ এই যে অংশটা আমাদের ভারতের ঠিক মাঝ বরাবর 82 ডিগ্রি গেছে, অর্থাৎ ঠিক ভারতের মাঝ বরাবর থেকে কিছুটা ডান দিকে এই যে অংশটা আছে, এইখানে একটা বায়ুর গতিপথের একটা শিফটিং দেখা যায়। এবং সেটার কারণ কি? সেটার কারণও জেট স্ট্রিম, এবং এই জেট স্ট্রিম থেকেই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুটা এই সময় পরিবাহিত হওয়া শুরু করে গ্রীষ্মকালের শেষ দিকে। এটা হচ্ছে এমটি ইন বলছেন।
আরেকজন বলছেন, সেটা হচ্ছে পিয়ের্স পেরলাবোর্ড। তিনি বলছেন যে শীতকালে পশ্চিমা জেট স্ট্রিম হিমালয়ের দক্ষিণ ঢাল বরাবর প্রবাহিত হয়, আর গ্রীষ্মকালে এই বায়ুটা তিব্বতের উত্তর দিক বরাবর প্রবাহিত হয়। তো জেট স্ট্রিমের এই যে ঋতুভিত্তিক স্থান পরিবর্তন, সেটাই মৌসুমি বায়ুর প্রবাহের সূচনা ঘটায়, যেটা আমরা আরও ডিটেলে আলোচনা করব। জাস্ট এরা কিন্তু সূত্রপাতটা করেছিলেন, বলা শুরু করেছিলেন যখনই জেট স্ট্রিম আবিষ্কার হয়, তার পরেই বলা শুরু করেছিলেন যে এর সাথে একটা মৌসুমি বায়ুর সম্পর্ক আছে। তো আমরা 4টে জেট বায়ুকে ধরে এই সম্পর্কটা দেখব, 4টে, এবং মূলত দুটো, টোটাল 4টে জেট বায়ু কিভাবে মৌসুমি বায়ুর সূচনা ঘটায় সেটা দেখব। প্রথমত আমাদের যে তিব্বত প্লেটো যেটা আছে, সেইখানে একটা ঘটনা ঘটে। সেটা কি? এটা হচ্ছে তিব্বত মালভূমি, আর একটু উপরে হবে, যাই হোক হিমালয়ের উত্তরে রয়েছে। এবার যেটা ওয়েস্টার্লি জেট স্ট্রিম, সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট স্ট্রিম যেটা আছে, সেটার গ্রীষ্মকালীন যে প্রবাহ স্থান সেটা হচ্ছে তিব্বত মালভূমির উত্তর দিকে, এটা সামার। কিন্তু যখনই সূর্যের দক্ষিণায়ন ঘটছে তখনই কিন্তু এটা তিব্বতের দক্ষিণ ঢাল বরাবর প্রবাহিত হচ্ছে। এটা হচ্ছে উইন্টারের সূচনাতে, শুরুতে। সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট একদম সাধারণ ব্যাপার। গ্রীষ্মকালে প্রবাহিত হচ্ছিল উত্তর দিক দিয়ে, শীতকালে এটা দক্ষিণ দিক দিয়ে প্রবাহিত, অর্থাৎ ঠিক হিমালয় পর্বতের উপর দিয়ে এটা প্রবাহিত হয়। হিমালয়ের অবস্থানটা এখানে, তো তার উপর দিয়ে এটা প্রবাহিত হচ্ছে, অর্থাৎ 12 কিলোমিটার উচ্চতা এটা প্রবাহিত হচ্ছে। এবার হিমালয়ের উচ্চতা 9 কিলোমিটার। এই যে প্রবাহিত হচ্ছে হিমালয়ের ওপর দিয়ে, এবার এই জায়গা থেকে এখান দিয়ে জেট স্ট্রিমটা যাচ্ছে 12 কিলোমিটার উচ্চতায়। এইখান থেকে শীতল বায়ু নিচের দিকে নিমজ্জিত হয়, নিচের দিকে নেমে আসে, কারণ ঠান্ডা বায়ুটা ভারী অনেক বেশি, তো উপর থেকে এটা নিচের দিকে নিমজ্জিত হয়। নিমজ্জিত হয়ে কি হচ্ছে? এটাই উত্তর পূর্ব মৌসুমি বায়ু হিসেবে এইভাবে প্রবাহিত হচ্ছে। জাস্ট এই সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট স্ট্রিম থেকে বায়ু নিমজ্জিত হয়ে এইভাবে প্রবাহিত হচ্ছে শীতকালে, যেটাকে আমরা বলছি উত্তর পূর্ব মৌসুমি বায়ু। বোঝা গেল? এটা আমি ভারতের জলবায়ু বোঝানোর সময়তে ওটা বলেছিলাম যে এই জিনিসটা ঘটে, ঠিক আছে? সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট, ঠিক আছে? এটাতে সমস্যা নেই কিছু? এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। শেষের পোরশনটা একটু বলুন। কোনটা? বায়ু নিমজ্জন? হ্যাঁ স্যার। এই যে এত উচ্চতায় বায়ুটা প্রবাহিত হচ্ছে, 12 কিলোমিটার উচ্চতায় হিমালয়ের ঠিক ওপর দিয়ে, সেই যে বায়ুটা, সেই বায়ু থেকে শীতল বায়ু, ঠান্ডা বায়ু, কারণ এটা যথেষ্ট উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যথেষ্ট ঠান্ডা, সেই ঠান্ডা বায়ুটা হিমালয়ের নিচে নেমে আসছে, হিমালয়ের নিচে দিয়ে, এবং সেটাই, সেই যে বায়ুটা, ঠান্ডা বায়ুটা নেমে এলো, সেটাই উত্তর পূর্ব মৌসুমি বায়ু হিসেবে ভারতীয় উপমহাদেশের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। তাহলে এটা কি? সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট। সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট। আর গ্রীষ্মকালে কি হচ্ছে? গ্রীষ্মকালে ট্রপিক্যাল ইস্টার্লি জেট স্ট্রিমের কাণ্ড কারখানা দেখা যাচ্ছে। ট্রপিক্যাল ইস্টার্লি জেট স্ট্রিম বা ক্রান্তীয় পূবালি জেট বায়ু।
ক্রান্তীয় পূবালি জেট বায়ু, যেটা কিনা পূর্ব দিক থেকে পরিবাহিত হয়। সাধারণত জেট স্ট্রিম পশ্চিম দিক থেকেই প্রবাহিত হয়, কিন্তু এক্সেপশন হচ্ছে এই পূবালি জেট। তো এখন গ্রীষ্মকাল এবং বর্ষাকালে কি হয়, সূর্যের উত্তরায়ণ, বর্তমানে যে সময়টা আছে সূর্যের উত্তরায়ণ। তো জুলাই মাসে ভারত তিব্বত অঞ্চলে সব থেকে গরম থাকে বেশি, আর দক্ষিণ ভারত সংলগ্ন অঞ্চলে তুলনামূলক তাপ কম থাকে, কারণ সেটা কিছুটা ইকুয়েটরের দিকে, নিরক্ষরেখার দিকে। যেহেতু উত্তরায়ণ হয়ে গেছে, আইটিসি জেট চলে আসে ঠিক ভারতের এই জায়গাতে, আইটিসি জেট এইরকম জায়গাতে চলে আসে, কর্কটক্রান্তি রেখার আশপাশে আইটিসি জেট চলে আসে। তাহলে দক্ষিণ ভারতে কিছুটা তাপটা কম থাকে, উত্তর ভারতে তাপটা কিছুটা বেশি থাকে। এবং এখানেই 16 কিলোমিটার উচ্চতায় একটা জোরালো পূবালি হাওয়া, পূবালি বায়ু এইখানে তখন দেখতে পাওয়া যায়। এটা শীতকালের গল্প হয়ে গেছে, গ্রীষ্মকাল চলে এসেছে। গ্রীষ্মকাল আসলে কি হয়, এই যে সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট, সেটা গ্রীষ্মকালে তিব্বতের উপরে সরে যায়। এইখানে তখন শুরু হয় পূবালি বায়ু প্রবাহের সূচনা। ভারতীয় উপমহাদেশের ওপর দিয়ে পূবালি বায়ু প্রবাহটা শুরু হয়, যেটা পি কোটেশ্বরাম ওই তিব্বত মালভূমি দিয়ে ব্যাখ্যা করেছেন। তো পূবালি বায়ু শুরু হয় প্রবাহ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, পি কোটেশ্বরম তার মতো বলেছে। এবার পূবালি বায়ু শুরু হলে কি হলো, মোটামুটি 78 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা বরাবর নিরক্ষীয় অঞ্চল এর ওপর দিয়ে ভারত মহাসাগরে এই অংশটা, আর 40 ডিগ্রি উত্তর অক্ষাংশে তিব্বত মালভূমি রয়েছে। তার জন্য একটা প্রেসার গ্রেডিয়েন্ট তৈরি হয়, টেম্পারেচার গ্রেডিয়েন্ট প্লাস প্রেসার গ্রেডিয়েন্ট তৈরি হয়, তাপ ঢাল যেটাকে আমরা বলি। তো এইখান থেকে তিব্বত মালভূমিতে ব্যাপক গরম, যেটা আমি এর আগেও বলেছি, এটা বাস্তব সত্যি কথা যে হ্যাঁ সত্যি এখানে গরম থাকে, লো প্রেশার এখানে যথেষ্ট পরিমাণে থাকে, এবং যত নিচের দিকে আমরা যাব তত কিন্তু তুলনামূলক হাই প্রেশার, তাই তো? তাহলে এখানে কিন্তু একটা ঢাল দেখা যাবে, চাপ ঢাল আমরা দেখতে পাবো। কীরকম চাপ ঢাল দেখতে পাবো না, ঠিক এরকম চাপ ঢাল আমরা দেখতে পাবো নিচে থেকে ওপরের দিকে। এই দিকটা যদি সাউথ হয়, এদিকে যদি নর্থ হয়, তাহলে এদিকে এই দিকটা নর্থ সাউথ হবে, কারণ যত ওপরের দিকে যাব আমরা তত তাপটা বাড়ছে, তাহলে তত চাপটা কিন্তু কমবে। তাহলে এটা এই দিকে হবে। আমরা যদি এই দিকটা নর্থ ধরি এবং এই দিকটা যদি সাউথ ধরি, তাহলে দেখব এই নিচের দিকে চাপটা অনেক বেশি, নিচের দিকে তুলনামূলক হাই প্রেশার, আস্তে আস্তে এই জায়গাতে লো প্রেশারটা আসবে। তাহলে এই দিকে লো প্রেশার, নর্থের দিকে আমরা চাপটা কম পাবো, লো প্রেশার পাবো। তো এই যে একটা চাপ ঢাল, যত বেশি চাপ ঢাল হবে এবং যত বেশি এটা ঢালু হবে, তত বেশি কিন্তু বায়ুটা প্রবাহ হওয়া শুরু হবে এখান থেকে। তো এই যে চাপ ঢাল তৈরি হলো, এই চাপ ঢালের কারণেই কিন্তু পূবালি জেট বায়ু থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর কিন্তু সূচনাটা হয়। কি বললাম, বোঝা গেছে? না বলে জানাবেন, এটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। এই জায়গাটা আরেকবার একটু বলবেন, এই ঢালের ঢালের পরে। হ্যাঁ, দেখুন আমরা কি বলছি যে গ্রীষ্মকালে আইটিসি জেট ওপর দিকে স্থান পরিবর্তন করছে, ভারতীয় উপমহাদেশের এই জায়গাতে কর্কটক্রান্তির কাছাকাছি আইটিসি জেট চলে আসছে, মানে সূর্য এখানে লম্ব হয় কিরণ দিচ্ছে। তাহলে স্থলভাগে ভারতীয় উপমহাদেশের ওপর, তার সাথে তিব্বত মালভূমি, এই পুরো জায়গাটাতে একটা ব্যাপকভাবে নিম্নচাপ দেখা যাবে, কারণ এখানে প্রচণ্ড তাপমাত্রা। তাহলে এখানে আশপাশে আমরা লো প্রেশার পাচ্ছি। কিন্তু যত আমরা নিচের দিকে যাব, দক্ষিণ ভারতের দিকে যাব, এই দিকটা তো দক্ষিণ দিক, তাহলে এখানে কিন্তু সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে এই জায়গাটা। তাহলে যত নিচের দিকে যাব তত আমরা কিন্তু তুলনামূলক উচ্চচাপ পাবো, অনেক বেশি উচ্চচাপ নয়, তুলনামূলক উচ্চচাপ। তো এই যে জায়গাটা নিরক্ষরেখার আশপাশে, এইখান থেকে উচ্চচাপ, আর এইখানে যত আমরা যাচ্ছি তত নিম্নচাপ। তাহলে এখানে একটা
চাপ ঢাল তৈরি হচ্ছে। আমরা যদি চাপ ঢালটা দেখাই যে এটা দক্ষিণ দিক, এটা দক্ষিণ ভারতে, এখানে ধরি শ্রীলঙ্কা, এটা একদম নর্দার্ন এই তিব্বত পর্যন্ত আমরা যদি একটা চাপের এখানে ব্যবচ্ছেদ করি, এই জায়গা থেকে একটা যদি আমরা দেখি কত চাপ আছে, তাহলে দেখব দক্ষিণ দিকে হাই প্রেশার, কারণ এখানে উঁচু জায়গা, এখানে চাপ, এটা এলাকাটা এখানে দেখানো হচ্ছে। তাহলে দক্ষিণ দিকে চাপটা অনেক বেশি, এখানে হাই প্রেশার, তাহলে এই জায়গাতে আমরা এখানে পয়েন্টটা পাবো। তো যত বেশি আমরা উত্তর দিকে যাব তত দেখব এই ঢালটা নিচের দিকে এরকম নামছে। তো এই একটা খাড়া চাপের একটা ঢাল তৈরি হবে। তো চাপ ঢাল তৈরি হওয়া মানে কি, নিচের দিকে হাই প্রেশার, ওপর দিকে লো প্রেশার, তাহলে এখানে কিন্তু হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে একটা বায়ু প্রবাহিত হবে, স্বাভাবিক নিয়ম এটা হবে। তো এই পূবালি বায়ু থেকেই, এই যে চাপ ঢালের কারণে এই বায়ু প্রবাহটা পূবালি বায়ু থেকেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু হিসেবে ভারতের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কি বলা বোঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, এটা কিন্তু এটা মোস্ট ইম্পর্টেন্ট। এই যে পূবালি বায়ু তো শুরু হলো, বেশ কথা, ভালো কথা, পূবালি বায়ু থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু শুরু হচ্ছে, সেটাও ভালো কথা, কিন্তু হচ্ছে কি করে? সেটা হচ্ছে এই চাপ ঢালের কারণে। এবং আরও সহজ, আমরা চাপ ঢাল যদি ভুলেও যাই, নিচের দিকে হাই প্রেশার আছে, ওপর দিকে লো প্রেশার আছে, তাহলে স্বাভাবিকভাবে নিচে থেকে ওপরের দিকে এখানে বায়ুটা প্রবাহিত হবে। যেহেতু এটা নিরক্ষরেখার উপরে ডান দিকে ঘুরে প্রবাহিত হবে, তাহলে এটা দক্ষিণ পশ্চিম মৌসুমে দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হবে, স্বাভাবিক নিয়ম। ঠিক আছে? তাহলে এখানে ছিল সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট, আর এটা হচ্ছে ট্রপিক্যাল ইস্টার্লি জেট, ক্রান্তীয় পূবালি বায়ু। এটা গ্রীষ্মকালে আর এটা শীতকালে। ওকে, তাহলে এই দুটো জেট হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আরও দুটো জেটের সাথে কানেকশান আছে মৌসুমি বায়ুর, সেই দুটো কি? একটা হচ্ছে ইস্ট আফ্রিকান লো লেভেল জেট, ইস্ট আফ্রিকান লো লেভেল জেট। এটা কি? এটা একটা লো লেভেল জেট, মানে কি, একটু নিচে দিয়ে জেট বায়ুটা প্রবাহিত হয়। এবং এই যে ইস্ট আফ্রিকান লো লেভেল জেটের কথাটা কারা বলেছিলেন? এটা বলছেন বাংকার এবং ফিনল্যান্ড। এই দুজন ব্যক্তি, এরা বলছেন যে এই জেটের সাথে মৌসুমী বায়ুর সম্পর্ক কীরকম না, মে মাস নাগাদ কেনিয়া, সোমালিয়া হয়ে আরব সাগর পর্যন্ত এই লো লেভেল জেটটা প্রবাহিত হয়, ভারতের পশ্চিম উপকূলে এটা এসে পৌঁছায় কেনিয়া, সোমালিয়া হয়ে। অর্থাৎ এখানে সেই আফ্রিকার পূর্ব উপকূলের ব্যাপারটা আসবে, যে এখান থেকে প্রবাহিত হচ্ছে এই জায়গা থেকে লো লেভেল জেটটা, এই ইস্ট আফ্রিকান লো লেভেল জেট আফ্রিকার পূর্ব দিক দিয়ে ভারতীয় উপমহাদেশের কাছে মে মাসের শেষের দিকে এসে উপস্থিত হচ্ছে। এবং এই প্রবাহের 5 দিনের একটা চক্র রয়েছে, 5 দিনের একটা চক্র, অর্থাৎ এইটা শুরু হয়ে ভারতীয় উপমহাদেশ পর্যন্ত পৌঁছাতে, ভারতে উপকূল পর্যন্ত পৌঁছাতে 5 দিনের একটা চক্র আছে। এই প্রবাহ যখন বেশি শক্তিশালী থাকে তখন ভারতীয় অঞ্চলে মৌসুমি বর্ষা বেশি হয়। এটা একটা নিয়ম। এবং এখানে একটা বিষয় কাজ করে, সেটা হচ্ছে দক্ষিণ পশ্চিম আরব সাগরে বায়ুর গতি যদি বৃদ্ধি পায়, অর্থাৎ এই যে বায়ু, এই যে পুরো এরিয়াটা, এখানে বায়ুর গতি বৃদ্ধি পেলে 36 ঘন্টা পরে ভারতবর্ষের পশ্চিম উপকূলে ব্যাপক হারে বৃষ্টি হয়। এইটাকে বলা হয় থাম রুল। কি ঘটল না, এই যে আমাদের ভারত মহাসাগরের পূর্ব দিকে আফ্রিকার পূর্ব উপকূল বরাবর, ভারত মহাসাগরের পশ্চিম দিকে আফ্রিকার পূর্ব উপকূল বরাবর এই যে বায়ুর গতি বৃদ্ধি পেল, এর 36 ঘন্টা পরে ভারতের পশ্চিম উপকূলে ব্যাপক বৃষ্টি হয়। এটা নিয়ম। এই নিয়মটাকে কি নিয়ম বলে? থাম
থাম রুল এটাকে বলা হয়। কি জেট প্রবাহিত হচ্ছে? ইস্ট আফ্রিকান লো লেভেল জেট। 5 দিন চক্রে এটা ভারতীয় উপকূলে এসে পৌঁছাচ্ছে। এর গতি বেশি থাকলেই 36 ঘন্টার মধ্যে পশ্চিম ভারতীয় উপকূলে ব্যাপক বৃষ্টি হয়। এটাই হচ্ছে থাম রুল। ঠিক আছে, তাহলে এটা বাংকার আর ফিনল্যাটার এটা বলছেন ইস্ট আফ্রিকান লো লেভেল জেটের কথা। এটাতে কোনো অসুবিধা নেই? এটা আরেকবার বলবো, শুনতে পেলাম না। দেখুন, একটা ঘটনা হচ্ছে কি, আরব সাগরে ইস্ট আফ্রিকান লো লেভেল জেটের গতি বেড়ে যাচ্ছে। যথেষ্ট গতিতে যদি প্রবাহিত হয়, তার ঠিক 36 ঘন্টা পরে ভারতের পশ্চিম উপকূলে ব্যাপক বৃষ্টি হয়। এবার দেখুন, একটা বায়ু গতি হঠাৎ বাড়িয়ে দিল, তার জন্যে ভারতীয় উপকূলে বৃষ্টি হচ্ছে, এটা একটা নিয়ম, এটা প্রতিবারই হয়। তো এই নিয়মটাকে একটা নাম দেওয়া হয়েছে। কি নাম দেওয়া হয়েছে? না থাম রুল। গতি বাড়লো কি 36 ঘন্টা পরে বৃষ্টি হবে। বোঝা গেছে? হ্যালো, ওকে। তারপরে আরেকটা জেট যেটা আছে সেটা হচ্ছে কোয়াসি বাইএনিয়াল অসিলেশন জেট। কোয়াসি বাইএনিয়াল অসিলেশন জেট, এটা অনেকটা উঁচুতে একটা জেট প্রবাহ। নিরক্ষরেখার উপরে প্রায় 23 কিলোমিটার উচ্চতায় এটা প্রবাহিত হতে দেখা যায়। এর দুটো ফেজ আছে, দুটো অংশ আছে, দুটো অবস্থা আছে, একটা পূবালি আর একটা পশ্চিমা। জুলাই থেকে আগস্টের মধ্যে কোয়াসি বাইএনিয়াল অসিলেশন জেটের পূবালি ফেজ যদি শক্তিশালী থাকে, তাহলে আমাদের যেটা ইস্টার্লি জেটের কথা বললাম, ট্রপিক্যাল ইস্টার্লি জেট, সেটাও শক্তিশালী হয়। অর্থাৎ ক্রান্তীয় পূবালি বায়ুকে এই কোয়াসি বাইএনিয়াল অসিলেশন জেট একটা আলাদা এক্সট্রা শক্তি প্রদান করছে। এ যদি শক্তিশালী হয়, তাহলে পূবালি বায়ুও শক্তিশালী হয়। এটা একটা নিয়ম। তাহলে এই জেটটা যদি প্রবাহিত হয়, এই জেটটা যদি শক্তিশালী গতিশক্তির সাথে প্রবাহিত হয়, তাহলে পূবালি বায়ু বেশি সক্রিয় হয় এবং তখনই আমাদের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় হয়ে ভারতে ব্যাপক বৃষ্টি ঘটায়। কোটেশ্বরম, আলভি, ভার্গবা, বানসাল, এই সমস্ত ভারতীয় বিভিন্ন ভৌগোলিক এরা বলছেন যে কোয়াসি বাইএনিয়াল অসিলেশন জেট মৌসুমী বায়ুর 2 বছরের একটা চক্র রয়েছে, যেটা পরস্পরের সাথে সম্পর্কযুক্ত। 2 বছর অন্তর, ওই জন্য বাইএনিয়াল, প্রতি 2 বছরে এর একটা চক্র দেখতে পাওয়া যায়। এই জেটটা শক্তিশালী থাকবে কিনা সেটা 2 বছর অন্তর অন্তর চেঞ্জ হয়। 2 বছর শক্তিশালী, 2 বছর দুর্বল। যখন শক্তিশালী তখন আমাদের পূবালি বায়ু শক্তিশালী, পূবালি বায়ু শক্তিশালী হলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু শক্তিশালী, এটা দুর্বল হলে পূবালি দুর্বল, পূবালি দুর্বল হলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দুর্বল। বোঝা গেল? বলুন, কিছু বলুন, এগুলো খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। হ্যালো, স্যার আরেকবার একটু বলবেন এই লাস্টের ইয়েটা। পূবালি বায়ুটা বুঝতে পেরেছেন? এর আগে আমি আলোচনা করেছি 2 নম্বরে। তো পূবালি বায়ুর উপর দাদাগিরি করে আরেকটা বায়ু, সেটা হচ্ছে কোয়াসি বাইএনিয়াল অসিলেশন জেট। পূবালি বায়ুর দাদা এটা। এরও একটা পূবালি ফেজ আছে,
গ্রীষ্মকালে, যেটা জুলাই থেকে আগস্টে দেখতে পাওয়া যায়। এ যখন শক্তিশালী থাকে তখন পূবালী বায়ুকে এ শক্তিশালী করে দেয়। এটা কিন্তু পূবালী বায়ুর থেকে আরেকটু উপরে প্রবাহিত হয় 23 কিলোমিটার উচ্চতায়। তো এ শক্তিশালী থাকা মানে পূবালী বায়ু বেশি শক্তিশালী থাকবে, তার ফলে আমাদের মৌসুমি বর্ষা আরও বেশি ভালোভাবে হবে। স্যার এটাও কি একটা ইস্টার্লি জেটই? হ্যাঁ, না, এটা শুধুমাত্র ইস্টার্লি জেট নয়, এর দুটো ফেজ আছে, দুটো আলাদা ফেজ আছে। একবার এটা পশ্চিমা বায়ু হিসেবে প্রবাহিত হয় পশ্চিম দিক থেকে, আবার এটা পূবালী বায়ু হিসেবে প্রবাহিত হয়। এটা জুলাই আগস্ট মাসে পূবালী ফেজ হিসেবে প্রবাহিত হয়, পূবালী বায়ু হিসেবে প্রবাহিত, পূর্ব দিক থেকে প্রবাহিত হয় জুলাই আগস্টে। ঠিক আছে, এর দুটো ফেজ, দুটো, এটা হ্যাঁ, এটা পশ্চিমা হিসেবেও হয় আবার পূবালী হিসেবেও হয়, কিন্তু অনেক উচ্চতায়, প্রায় 23 কিলোমিটারে হয়। এবার জুলাই আগস্টে এর পূবালী ফেজটা হয়। যদি সেটা শক্তিশালী হয়, যদি তার গতিশক্তি বেশি থাকে, তাহলে আমাদের পূবালী বায়ু অনেক শক্তিশালী হয়ে যায়, তখন আমাদের মৌসুমি বৃষ্টি বেশি হয়। আচ্ছা, বাইএনিয়ালটা কেন বলে একবার বলুন। 2 বছর অন্তর হয়, 2 বছর অন্তর এটা হয়, 2 বছরের চক্র থাকে। 2 বছর এটা শক্তিশালী, 2 বছর এটা দুর্বল, 2 বছর এটা শক্তিশালী, 2 বছর এটা দুর্বল, এরকম একটা চক্র আছে। কোয়াসি বাইনাল অসিলেশন জেট আর মৌসুমি বায়ুর একটা 2 বছরের একটা চক্র আছে, যেটা একটার সাথে একটা সম্পর্কযুক্ত। ঠিক আছে, তো এই এত কিছু জিনিসই আমাদের মৌসুমি বায়ুকে কিন্তু রহস্যজনক করে দিয়েছে, যেটা একটা কোনো কারণ নেই যে এই কারণে এখানে এত বেশি বৃষ্টি হচ্ছে, কি কোনো বছর বৃষ্টি কম হচ্ছে, কি করে শুরু হচ্ছে প্রবাহটা, কেনই বা নিয়মিতভাবে আসছে, আমরা ডেট ধরে বলে দিচ্ছি এই তারিখে এখানে আসবে, এখানে এরপরে আসবে, এটা কি করে সম্ভব হচ্ছে? তার পেছনে অনেকগুলো কারণ আছে এবং অনেকগুলো ফেজ রয়েছে, অনেক রকমের ব্যাপার রয়েছে। তো সেই সব যতগুলো বিষয়ের সাথে কাজ করছে, আমি খুব সংক্ষেপে মোস্ট ইম্পর্টেন্ট যে জায়গাগুলো সেগুলো সবটা এখানে বললাম। নোটসের মধ্যে এগুলো রয়েছে, আপনারা কিন্তু খুব ডিটেলে এটা ভালো করে পড়ে নেবেন। পুরোটাই কনসেপচুয়াল, এর মধ্যে ইনফরমেশান আছে খুব অল্প, কিছু টার্ম আছে, সেগুলো করবেন, কিন্তু খুব ভালো করে ব্যাপারটা বুঝতে হবে। দরকার হলে আরেকবার ক্লাসটা পুরোটা দেখে নেবেন, প্রথম থেকে ভালো করে দেখে নেবেন। প্রত্যেকটা কনসেপ্ট এখানে ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রত্যেকটা মেকানিজম, পুরোটাই ক্লাইমেটোলজির পুরো অংশটাই কনসেপ্ট, কিন্তু এই জায়গাটা আরও বেশি গুরুত্বপূর্ণ। এবং মৌসুমী বায়ুর সাথে জেট বায়ু মানে একেবারে কী বলবো, এটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গা। ক্লাইমেটোলজির সব থেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এইটা। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ। স্যার